সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 7, বাংলাদেশ ও রাষ্ট্র ও সরকার ব্যবস্থা। পাঠ হচ্ছে তোমাদের মেইন বইয়ের 3 নম্বর পাঠ, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, আর পাঠ নাম্বার 4, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এই পাঠ 3 ও 4 নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে পাঠ 3 বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিগুলা কি কি আমরা আজকে জানবো, যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিগুলা কি কি। তাই আমরা জানি যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে 4টি নীতিকে মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই 4টি নীতি হচ্ছে 1 নম্বরে জাতীয়তাবাদ, 2 নম্বরে সমাজতন্ত্র, 3 নম্বরে গণতন্ত্র, 4 নম্বরে ধর্মনিরপেক্ষতা। এই 4টি নীতিকে সংবিধানের এই বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। তো আমরা জাতীয়তাবাদ হচ্ছে একই ধরনের ভাষা, সংস্কৃতি ও সাহিত্যে আবদ্ধ বাঙালি জাতির মধ্যে ঐক্যবোধ সৃষ্টি করে। অর্থাৎ আমরা যে 1952 সালে যেমন ভাষা আন্দোলন ও 1971 সালে যে মুক্তিযুদ্ধ, এই দুটি আন্দোলনে আমাদের বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যে এই রাষ্ট্রভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়ার জন্য এবং একটি নির্দিষ্ট ভূখণ্ড বাংলাদেশের স্বীকৃতির জন্য যে ঐক্যবদ্ধ আন্দোলন, এই ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই আমরা মাতৃভাষা পেয়েছি, স্বাধীন রাষ্ট্রভাষা পেয়েছি। এই ঐক্যবদ্ধ আন্দোলন ও সংকল্পবদ্ধ সংগ্রাম হচ্ছে জাতীয়তাবাদের নীতি। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সমাজতন্ত্রের মাধ্যমে মানুষের সমাজে সমতা সৃষ্টি এবং সমাজ সুযোগ সুবিধার কাজ করে থাকে। যেমন সমাজ শোষণমুক্ত সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এর লক্ষ্যেই এই সমাজতন্ত্র কাজ করে থাকে। গণতন্ত্র হচ্ছে জনগণের মৌলিক অধিকার লিপিবদ্ধ থাকে, অর্থাৎ জনগণের সকল ক্ষমতার উৎস। আর এই গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সকল কাজে অংশগ্রহণ করে। এতে জনগণের মৌলিক অধিকার বৃদ্ধি পায় এবং আত্মমর্যাদাবোধ ও সম্মান বৃদ্ধি পায়। এরপরে আমরা যে 4 নম্বর যে এই নীতি আছে, ধর্মনিরপেক্ষতা। এই ধর্মনিরপেক্ষতা মূল লক্ষ্য হচ্ছে যে একটি দেশে, যেমন আমাদের বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, তো এই ধর্মনিরপেক্ষতার লক্ষ্য হচ্ছে যে প্রত্যেক ধর্মের মানুষ তাদের নিজ ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে আঘাত বা বাধা দিতে পারবে না। অর্থাৎ যে ধর্মের সে সেই ধর্মের তো সে পালন করতে পারবে। তাইলে আমরা আজকে এই যে বাংলাদেশের 4টি মূলনীতি, এই 4টি মূলনীতি আমরা জানলাম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। তাইলে এরপরে আমরা আছে পাঠ নাম্বার 6। পাঠ 6 আছে বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। তো বাংলাদেশের সংবিধানের এখানে যে কয়েকটি বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা একটু এই যে সংবিধান নিয়ে একটু আমরা আলোচনা করি যে সংবিধান কি। সংবিধান হচ্ছে একটি লিখিত দলিল। একটা রাষ্ট্র পরিচালনার জন্য সংবিধানের গুরুত্ব অপরিসীম। সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। যদি আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, একটি বিল্ডিং বা ইমারত যদি আমরা নির্মাণ করতে চাই, তাহলে আমাদের নকশা প্রয়োজন। নকশা ছাড়া আমরা যেমন বিল্ডিং, ইমারত এগুলা তৈরি করতে পারি না, ঠিক তেমনি সংবিধান ছাড়া রাষ্ট্র পরিচালনা করা যায় না। তাই একটি রাষ্ট্রের জন্য সংবিধান অপরিহার্য। সংবিধানের মাধ্যমে নাগরিক কিভাবে অধিকার ভোগ করবে এবং সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, সেই বিষয়গুলো এই সংবিধানে লিপিবদ্ধ থাকে। তো আজকে আমরা এই যে সংবিধানের যে প্রধান বৈশিষ্ট্যগুলো, তার মধ্যে প্রধান হচ্ছে গণপ্রজাতন্ত্রী সরকার। তাই গণপ্রজাতন্ত্রী সরকার হচ্ছে যে বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, সেই হিসেবে সংবিধানে উল্লেখ হয়েছে যে বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পরিচিত। 2 নম্বরে আছে সংসদীয় পদ্ধতি সরকার। সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় এখানে মন্ত্রিপরিষদ নিয়ে এই সংসদীয় সরকার পদ্ধতি ব্যবস্থা রাষ্ট্র পরিচালিত হয়। অর্থাৎ রাষ্ট্রের সমস্ত কার্য সম্পাদন করেন মন্ত্রিপরিষদ। প্রধানমন্ত্রীর হাতে
রাষ্ট্রের সকল ক্ষমতা থাকে, তিনি তার অন্যান্য মন্ত্রিপরিষদ নিয়েই এই সরকার ব্যবস্থা করে থাকেন। সরকার ব্যবস্থা সরকারের সমস্ত রাষ্ট্রের কার্যাবলী সম্পাদন করে থাকেন। এরপরে আমরা জানি 3 নম্বর আছে লিখিত সংবিধান। বাংলাদেশ সংবিধান একটি সুদীর্ঘ দলিল, এতে 11টি বাদ, 153টি অনুচ্ছেদ এবং একটি প্রস্তাবনা রয়েছে। এরপরে আছে আমরা 4 নম্বরে আছে রাষ্ট্রীয় মূলনীতি। রাষ্ট্রীয় মূলনীতি, তাইলে 4 নম্বরের রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে আমরা জানি যে কেন আগে আমরা পাঠে পড়ছি যে রাষ্ট্রীয় যে মূলনীতি তার মধ্যে 4টি, অর্থাৎ জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, এই 4টিকে বাংলাদেশের মূল সংবিধানের মধ্যে অন্যতম হিসেবে রাষ্ট্রীয় মূলনীতি স্বীকৃতি দেওয়া হয়েছে। এরপরে আছে রাষ্ট্রধর্ম। তাই আমরা জানি যে আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, ধর্ম ইসলাম, সেই হিসাবে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং পাশাপাশি অন্য যে ধর্মের মানুষ যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের মানুষের তাদের ধর্ম পালন করা, নিজের ধর্ম পালন করতে পারবে। এরপরে আছে আমরা জাতীয় জাতীয়তা। জাতি ও জাতীয়তা, অর্থাৎ আমরা বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী ব্যতীত যেমন চাকমা, মারমা, মণিপুরি, সাঁওতাল, এরা ব্যতীত অন্য যে জাতি সম্প্রদায় আমরা আছি তারা সবাই বাঙালি জাতি হিসেবে পরিচিত হবে। এরপরে আছে যেখানে আমরা যে এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় অর্থাৎ রাষ্ট্রের সমস্ত কার্য পরিচালনা করবেন প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিপরিষদ। এককক্ষ বিশিষ্ট আইনসভা, এই এককক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় 300 জন নির্বাচিত আসন থেকে 300 জন সদস্য এবং 50 জন এই সংরক্ষিত মহিলা আসন নিয়ে এককক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয়। এরপরে একটা আছে যে মৌলিক অধিকার। আমাদের বাংলাদেশের এই যে সংবিধান, এই সংবিধানে মৌলিক অধিকারের কথা উল্লেখ করেছে। জনগণের যে অধিকারগুলো যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, আরো যে অন্যান্য অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো কিভাবে জনগণ ভোগ করবে সে বিষয়গুলো এই সংবিধানে উল্লেখ করেছে এবং সরকার কিভাবে তা পালন করবে, নাগরিক অধিকারগুলো প্রতি গুরুত্ব দিয়ে থাকবে কিভাবে, সে বিষয় নিয়ে এই মৌলিক অধিকারে উল্লেখ করেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে জনগণের সার্বভৌমত্ব। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ হচ্ছে সকল ক্ষমতার মালিক, অর্থাৎ জনগণকে নিয়েই সরকার কোনো কাজ করবে এবং জনগণও একটি তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে ভোট প্রয়োগের মাধ্যমে সরকার নির্বাচিত করে। কিন্তু এই যে জনগণের স্বাধীনত্ব বা অধিকার বা জনগণের যে ক্ষমতা, জনগণের ক্ষমতা বলে যেমন একটি সরকার যদি স্বৈরাচার বিরোধী হয়ে ওঠে তাইলে এই জনগণরা এদেরকে ক্ষমতা থেকে নামাতে পারে। এরপরে আছে আমরা দেখলাম যে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা হচ্ছে যে আমরা সমাজে বসবাস করতে গেলে আমাদের জানমাল নিরাপত্তার জন্য আমাদের কিছু নিয়ম কানুন বা আইন মানতে হয়, অথবা আমরা সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আমরা বিভিন্ন বিচারিক আদালতে যাই। তাইলে এই যে আমাদের যে বিভিন্ন সমস্যার যে সমাধান, সেই সমাধানের জন্য আমরা বিচার বিভাগের মাধ্যমে আমাদের ন্যায্য ন্যায় বিচার পেয়ে থাকি। এরপরে সর্বজনীন ভোটাধিকার। সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক 18 থেকে যদি কার বয়স 18 হয় তাইলে সে সরকারকে নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করতে পারবে। সুতরাং সব শ্রেণী পেশার মানুষ সব সর্বজনীন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে যদি তার বয়স 18 বা তদুর্ধ্ব হয়। 13 নির্বাচন অনুষ্ঠান, অর্থাৎ কোনো কারণে যদি এই সঙ্গে নির্বাচন যে কোনো কারণে যদি নির্বাচনকে পুনরায় করতে হয় তাইলে এই বিধান যাতে রাখা হয় সেই জন্য সংবিধানে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো কারণে কোনো সমস্যা বা এই নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যা বিলোপ হয়ে যাতে দেখা দেয় তাইলে এই নির্বাচন অনুষ্ঠানের বিধান রাখা হয়েছে। এরপরে 14 নম্বর যে সংবিধান সংশোধন। সংবিধান যদিও আমাদের সংবিধান লিখিত, কিন্তু দেখা যায় যে অনেক সময় প্রয়োজনে এই সংবিধানের একটি পয়েন্ট বা এই যে কোনো কিছু সংশোধন করা লাগে, তখন এই সংসদ সদস্যদের মাধ্যমে, সদস্যদের ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়। তাইলে আমরা এই যে
বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি, চারটি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও নিরপেক্ষতা আমরা জানলাম। এই যে বাংলাদেশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্য 14টি আমরা জানলাম। তাইলে এগুলা বিশেষ করে তোমরা এগুলা বইয়ের মধ্যে দেখতে পারো, এগুলা পয়েন্ট আকারে দিছে আর সুন্দরভাবে তোমরা এগুলা ফলো করতে পারো, যেগুলো তোমাদের এখান থেকে অনেক প্রশ্ন থাকতে পারে তোমাদের। যেমন বিশেষ করে আমি তোমাদেরকে আগামীকালকের জন্য এখানে কিছু প্রশ্ন দিতে চাচ্ছি। যেমন প্রথমে তো আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিতে চাই যে সংবিধান কি। আমি তোমাদেরকে কিছু প্রশ্ন আজকে দিচ্ছি, এগুলো তোমরা বাড়িতে ভালোভাবে দেখবে। সংবিধান কি এককেন্দ্রিক সরকার বলতে কি বুঝো? বাংলাদেশের সংবিধান কত সালে কার্যকর করা হয়? আমি তোমাদেরকে এখান থেকে 3টি প্রশ্ন দিলাম, আর আরেকটি প্রশ্ন দিতে চাই। এগুলো হচ্ছে জ্ঞানমূলক। আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় মূল নীতি কয়টি? এই 4টা প্রশ্ন দিলাম আমি তোমাদেরকে জ্ঞানমূলক। এখন অনুধাবনমূলক আরো কয়েকটি প্রশ্ন দিব, তোমরা এগুলো বাড়িতে দেখবে, আশা করি উপকৃত হবে তোমরা। যেমন 1 নম্বর হচ্ছে জনগণই সকল ক্ষমতা উৎস ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ ধারণাটি ব্যাখ্যা করো। আর আরেকটা হচ্ছে যে যে কোনো দেশের জন্য সংবিধান জরুরি কেন? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি আজকে এই পাঠ থেকে বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা থেকে আমি 2টি পার্ট নিয়ে আলোচনা করেছিলাম, পার্ট 3 ও 4, বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি ও বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। এই 2টা পার্ট থেকে আমি তোমাদেরকে এখানে এই কিছু জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন আমি লিখে দিয়েছি, যেগুলো তোমরা লিখবে এবং শিখবে। আশা করি তোমাদের এই প্রশ্নগুলো থেকে পরীক্ষায় আসবে, প্রমাণ করবে। তো আজকে আমরা আমাদের আলোচনা আজকে পর্যন্ত, এখানে আজকে আমাদের ক্লাস সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।